সেগুলো এখন প্রকল্পগুলিতে কি রকম যাচাই দুর্নীতি হয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে, এবং প্রকল্পের বড় সেটা প্রকল্পের ওভার ক্ষেত্রে এস্টিমেট হয়েছে কিনা, কস্ট ওভাররান হয়েছে, সময় বাড়িয়ে দিয়েছেন ইচ্ছাকৃত ভাবে বা রাইট। ইমপ্লিমেন্ট করে নাই, সেগুলো দেখা হচ্ছে। অতএব সেখানে নিশ্চয়ই বেরিয়ে আসবে যারা পলিসি মেকার ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ যারা যারা ছিলেন, তাদের কিন্তু সবাই। এই জন্য আপনি দেখবেন যে আগের প্রধানমন্ত্রী চলে গেছেন, এবারে কিন্তু দেশে যারা আছে প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু কোনো না কোনো এই ধরনের দুর্নীতির সাথে আমরা জড়িত। একটা তো আছে তাদের ছাত্র আন্দোলনের সময় ভূমিকা বা তাদের অন্যরকম ভাবে, কিন্তু একটা বেশি অনেকেরই কিন্তু এই কোনো প্রকল্প বা কোনো একটা যে উন্নয়নের সাথে অ্যাপ্রুভাল দাও সাথে জড়িত। অতএব আগের প্রধানমন্ত্রী এবং অন্যরাও কিন্তু এর সাথে চলবে, এবং ওকে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু তথ্য আমরা বাংলাদেশ ব্যাংক জোগাড় করছে। আর এই প্রকল্পের দিক দিয়ে কোথায় কি হয়েছিল আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আমরা বিভিন্ন মিনিস্ট্রিতে কিভাবে ওভার ভ্যালুয়েশন হয়েছে ওনারা জানতে, আমরা অনেকগুলি প্রকল্পের কথা জানি। ইতিমধ্যে আমরা কিছুটা আন্দাজ করতে আমরা অনেকগুলি পেরেছি, প্রকল্পের কথা জানি যে করতে যেগুলি আসলে খুবই, আপনি যেটি বললেন যে খুবই অকারণে নেওয়া হয়েছে, টাইম এক্সটেন্ড করা হয়েছে, শুধু টাকা বানানোর জন্য করা হয়েছে। এর মধ্যে একটা প্রকল্প আছে ঢাকা শহরে ক্যান্টনমেন্ট টু গাজীপুর প্রকল্প। সেই প্রকল্পটার ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? একটা মেগা প্রকল্প, সেটাতে আসলে টাইম এক্সটেন্ড করা হয়েছে কয়েকবার, অনেকগুলি। আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এটি চালু রাখবেন, বন্ধ করে দিবেন বা কিছু? না, একটা প্রকল্প তো অলরেডি প্রায় শেষ হয়ে, যেটাকে আমরা বলি বিআরটির প্রজেক্টটা, যেটা হ্যাঁ, রাইট। এয়ারপোর্টের দিকে গেছে, ফ্লাইওভার মতো করেছে, সেটার বহুদিন পরে করেছে, এবং আমরা মনে করি সে প্রকল্পটা আসলে কিন্তু ঠিকভাবে অ্যাপ্রেস করে না, এবং একটা অনেকটা অপ্রয়োজনীয় প্রকল্প বটে। আপনি দেখেন এয়ারপোর্টে যাওয়ার সময় উপর দিয়ে একটা গেটে দুই দিকে রোড করেছেন, তারপর টঙ্গীর কাছাকাছি যানজট, এই জিনিসটা কিন্তু করেছে একটা বিশেষ অনেকদিন লেগেছে, অনেক টাকা। যেমন এইটা তো এখন আমরা ভাঙতে পারছি না, ওটা হয়ে গেছে। কিন্তু অন্যগুলোর ব্যাপারে যেমন আমরা দেখছি যে একটা বোধহয় হবে যে পূর্বাচলের রাস্তার দিক দিয়ে যাবে, সেটা আমরা যাচাই বাছাই করছি যে এটা আসলে দরকার আছে কিনা, বা সেখানে এই নতুন রাস্তা নষ্ট হবে কিনা। আর বড় বড় প্রজেক্ট আপনাকে বলি, রিসেন্টলি আমরা এখানে কয়েকটা দুইটা মিটিং হলো, খুব বড় বড় প্রজেক্ট গুলো আমরা দেখছি প্রোগ্রেস কত 10-15% হয়েছে, তখন দেখছি যে এটা আমরা আর যাচাই বাছাই করে এগুলোকে এখন তো হোল্ড করে রেখেছি। বাট ঠিক আছে। অনেকগুলো আছে প্রায় 80% হয়ে গেছে, ওকে, ওকে। 70% হয়ে গেছে, এগুলো তো আমরা বন্ধ করে দেবো, তো আমাদের লস হবে। অতএব সেটা আমরা চেষ্টা করি। তবে একটা ঠিক আপনার এই ব্যাপারে আমরা নিশ্চিত দিতে পারি, কোন প্রকল্পেই আমাদের ফেল্ট নিড প্রয়োজন ছাড়া আমরা নেব না, এবং ওটা যাচাই বাছাই করে নেব। প্রয়োজন মানে আমার হঠাৎ খেয়াল হলো এই জায়গায় একটা রাস্তা করো, মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা করো, আমি না বললাম, এমন জায়গায় রাস্তা করেছেন হাওর বাওর এলাকায়, এমন সে করেছেন, সেখানে আপনার ওই এখন তো আমি বললামই যে আপনার কিশোরগঞ্জ নেত্রকোনা রাস্তা করে ফেলেছেন হাওরের উপর দিয়ে, সব বন্যায় ঝামেলা হচ্ছে এই বিষয়ে। আবার ওদিকে আপনার অন্যদিকে এরকম হয়েছে রাস্তা। এই ধরনের মানে পরিষ্কার যে এরকম প্রজেক্টের ব্যাপারে আপনারা এই ধরনের প্রোগ্রাম নেব না। আর আমরা একটু বাজারে ফিরে আসি, আমরা অর্থনীতিতে আবার যাব। আপনি বাণিজ্য উপদেষ্টাও বটে, আপনি জনসাধারণ নিয়ে খুব চাপে আছেন, আপনাকে ধৈর্য ধরতে বলেছেন, কিন্তু ধৈর্য আর কতদিনে ধরা হবে? আপনি জানেন যে এর আগে যারা কমার্স মিনিস্টার ছিলেন তাদেরকেও কম খেতে বলেছেন, তাদেরকে শেখ হাসিনা নিজে, মাফ করবেন, শেখ হাসিনা নিজে অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে বলেছেন, বেগুনি না কুমড়ানি। তারপরে কিন্তু আপনি কি বলবেন, মানে আপনার বক্তব্য আর কোথায় আলাদা? জনসাধারণ বলছে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজারে যখন যাচ্ছেন তারা। আপনি আমি স্বীকার করছি, আমি কিন্তু কোনোদিন বলি নাই যে লোকজনের কষ্ট হচ্ছে না। আমি কালকে কারণের বাজারে গেছি, আজকে আবার আমরা একটা বিশেষ আয়োজনে আমরা কতগুলো সেন্টারে, প্রায় 21টা সেন্টার ঢাকাতে আমরা ভেজিটেবল তারপর এবং ইভেন ডিম এগুলো বিতরণ করছি। আমাদের স্ট্যান্ডটা হলো লোকজনের দাম বিশ্বাস করছে, সেটা অস্বীকার করছে না একেবারে। তবে আমাদের বলছি দেখেন এই মূল্যস্ফীতিটা দামগুলো অনেকগুলো কমপ্লেক্স ফ্যাক্টর। প্রথমে উৎপাদন দিকটা দেখবেন, আরেকটা বিপণন। উৎপাদন দিকটা মোটামুটি আমাদের ভালো ছিল, মাঝখানে একটা জিনিস হয়েছে, একটা বিশাল একটা বন্যা হলো, যেখানে কোনোদিন বন্যা হয় না। এই যে ধরুন কুমিল্লা, নোয়াখালী, তারপরে আপনার বিভিন্ন এলাকায় অনেকগুলো খামার, মানে মৎস্য খামার বলুন, পশুপালন নষ্ট হয়ে এটা যেতে না যেতে আবার বৃষ্টি শুরু হলো। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু অনেক শর্টেজ হয়ে গেছে, সেটা একটা। আমি কালকেও বলি যে দেখেন হয়েছে, আপনারা বেশি দামে নিচ্ছেন, একটা দিক। আরেকটা দিক হলো বাজারে বিপণন। অনেক জায়গায় হাত বদল হয়, কারণ বাজারে আমি গেছি, ওখানে ফুটপাত ভাগাভাগি করা আছে,
আবার ওই যে কত ছোট ছোট চাতাল আছে, ওটা চারটা হাত বদল করে, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের ভোক্তা অধিকার এসে যাচ্ছে। আমি তো অলরেডি 64 ডিস্ট্রিক্টে কত ডক্টর সালাউদ্দিন আহমেদ, আলাদা করে প্রতিনিধি আছে। একটা যদি সরাসরি প্রশ্ন এরকম করে করি, আওয়ামী লীগের আমলে ঠিক এই সময়ে গত বছরেরটা যদি আমরা একটা ভিত্তি হিসাবে ধরি, যে 2023-এর এই সময় এসে সেপ্টেম্বর অক্টোবর মাসে কি জিনিসপত্রের দাম এরকম ছিল? 2024-এ দামটা কি আসলে একটু বেশি? এই সরকার সিন্ডিকেটের কথা বলে, কারণ সিন্ডিকেটের কথা বলা সহজ। গত সরকারও একটা সিন্ডিকেটের কথা বলতো, শেখ হাসিনা নিজেই বলছেন যে সিন্ডিকেট নাকি তিনি ভাঙতে পারেন না। না, শেখ হাসিনা বলেন নাই, তার বাণিজ্য মন্ত্রী বলছেন, তারপরে বলছেন যে তিনি দেখাই দিবেন কেউ সিন্ডিকেট ভাঙেন না কেন হ্যান। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে এই সরকারের কি, যদি আমি এটা বলি যে মুঠিটা একটু আলগা, মানে ঠিক সবকিছুর উপরে কন্ট্রোলটাকে একটু কম। না না, কন্ট্রোল আমরা আবার একটা জিনিস লক্ষ্য, আমরা কিন্তু কোয়ারশিপ বা ফোর্স হিসেবে করে করতে চাই না, কারণ এটা একটা আমরা মনে করি পপুলার গভর্নমেন্ট, এইখানে কারো কোনো এজেন্ডা নাই। কারণ এর আগে যেটা হয়েছে, আমি বলি বাজারে যে যারা আমরা চাঁদাবাজি করতো, সেটার সেই চাঁদাবাজের অংশ ছিল রাজনৈতিক ব্যক্তিও। অতএব তখন একেবারে এইরকম 10, 9.5, 10 কিন্তু প্রায় 1 বছর যাবতীয় কিন্তু যখন আগের পরিকল্পনা মন্ত্রী ছিলেন, যখন বলতেন, প্রায় বলতেন যে না এটা সবই, আবার একবার উনিও বলেছেন কচুরি পানা মতো জিনিসের দরকার হলে খেতে হবে, এগুলো বলেছিলেন। যাই হোক, আবার উন্নত হয়েছে যে হ্যামবার্গার বানা, ওইটা দিয়ে কাঁঠাল দিয়ে এটা সে। কিন্তু আমরা তো স্বীকার করি সেটা মোটে চাহিদার তুলনায় সরবরাহটা কম আছে, এবং আরেকটা বাজারের ব্যাপার আছে। যেমন আমি বলি এই যে ডিমের ব্যাপারটা, ডেইলি 4.5 কোটি ডিম লাগে। এখন হঠাৎ করে এর 2-3 মাস আগে ডিমের দামটা রিজনেবল ছিল, অন্য জিনিসের দাম ছিল বেশি, তো ডিমটা প্রায় 4.5-5 কোটি উৎপাদন হয়, এখন 3.5 কোটি বেশি না। আমি ভারত থেকে আমদানি করতে 5 কোটি 5.5 কোটি বলছি, আজকে আবার বলছে আরো নিয়ে আসবে। তবু হয় কি, এই যে যারা মজুদ করে দোকানদার, আমি যখন কারণ বাজার গেলাম দেখলে বন্ধ করে দিয়েছে দোকান আমি যাওয়ার আগে, তখন ওরাই বলেছে আপনি আসবেন, শুনে বন্ধ করে। এগুলো কিন্তু ওই ব্যবসায়ী কিন্তু ওই আগের যে রাজনৈতিক ছত্রছায়া ছিল, এখন আবারও অনেকটা, কিন্তু সেটাতে আপনাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই। কাদের ছত্রছায়া? সেটাতে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, ফুটপাতটা কারণের মধ্যে 3 ভাগে ভাগ করা। একটা হলো আগের রাজনৈতিক দলের, এখন প্রেজেন্ট যারা খুব প্রমিনেন্ট, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ওই লোকাল লোকে। আগের রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এখনো। এটা ভাঙাবার জন্য আমরা যেটা চেষ্টা করছি, আমি আজকেও বসেছি বড় গ্রুপের সাথে, টিকে গ্রুপ আছে আপনি জানেন, সিটি গ্রুপ আছে, যারা আনে তারা বলে স্যার আমরা আনি বড় বড় বাল, কিন্তু ওই সিন্ডিকেটটা তো যেটা ইসে করে, তারা মেইনলি করে পাইকারি, এবং ইভেন মুদি দোকানেও ওরা 3 টাকা, আমি কারণ এক দোকানে 4 টাকা ডিফারেন্ট ডালের, আরেক দোকানে 2 টাকা, নানা রকম এক্সকিউজ, আর আমি আগে কিনেছি বেশি দামের পরে। এই জিনিসটা একটু বোঝার জন্য, এটা খুবই ইন্টারেস্টিং। মানে কি, আপনি বাজারে কিন্তু দাম ফিক্স করে ইস্যু করতে পারবেন না। বাজারের মেইন মেকানিজমটা হলো আপনি চাহিদা থাকলে এটা ইস্যু করবেন। ডক্টর আহমেদ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি বলছেন যে কারণ বাজারে যে বাজার সিন্ডিকেটটা, সেটা এখনো 3 ভাগে বিভক্ত, মানে আগের রাজনৈতিক দল, মানে আগের সরকারে, মানে আমি যদি বলি আওয়ামী লীগ সরকারের যারা ছিল তারা 3 ভাগের 1 ভাগ আছে, নতুন এখন বিএনপি জামাতে 3 ভাগের 1 ভাগ আছে, আবার নতুন লোকাল কিছু আছে। এদের 3 জনের মানে সমন্বয়ে সিন্ডিকেটটা প্রচলিত হচ্ছে এখন কিছুটা, কারণ যখন টাকা ভাগাভাগি টাকার ব্যাপার আছে, তখন অনেকটা তাদের জন্য হলো উইন উইন গেম, মানে আমরা 3 জনই উইন করছি। তুমি হয়তো একটু কম পাবে। আমি আরেকটা এক্সাম্পল বলি আপনাকে, আমি অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে অংশে বসে বাণিজ্যতে সময় বেশি যায়, যদিও অর্থ মন্ত্রণালয় বড়। এখানে আমি কিছুদিন আগে বসেছি যে ডিলার যারা আছে, ধরেন ওই যে আপনার ওএমএস এর ডিলার বা যে টিসিবির ডিলাররা যারা আমরা দিচ্ছি, ডিলাররা এখন কিছুদিন যাবত যখন এটা আমরা আসলাম, যখন তখন ডিলাররা সব উধাও হয়ে গেল, কারণ বেশিরভাগই ওই সরকারে। আমি তখন জিজ্ঞেস করলাম যে এখন যে ডিলার নতুন নিয়োগ দেবেন, দিচ্ছেন না কেন? তখন আমাদেরকে বলা হলো স্যার নতুন যারা নিয়োগ দেবেন তারাও কিন্তু ওই, আপনি কোনো জায়গায় ফেরেশতা টাইপের লোক পাবেন না। তো ধরেন পঞ্চগড়ে, বা ধরেন আপনি আপনার এই যে গাইবান্ধার একটা জেলা থানায়,
আপনি ওই আরেকটা লোক আসবে, সেও কিন্তু ওই প্র্যাকটিসটা এসে করবে। আচ্ছা। তবে আমি যখন বললাম ডিসিদের একটা ইনস্ট্রাকশন দাও যে লোকাল কিছু ভালো ভালো লোকজন ডিসিরা হিসেবে, তারা করার পরে স্যার ডিসিরা যাদের আনবে তারা ব্যবসা করতে পারবে না, সোজা কথা। ভালো লোক পাওয়া যাবে, তারা করতে পারবে না ব্যবসা। তারপরে ব্যবসা করতে হাত বদল হয়েছে, ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হচ্ছে। ব্যবসা করতে এই হাত বদলটার জন্য কিন্তু পলিটিক্যাল পার্টিদের রোলটা আছে। আমরা বলেছি তাদেরকে, আমি তো ডিরেক্টলি বলিনি, যারা আলোচনা করছে যে আপনার একটু রেসপন্সিভ হন, আপনার লোকজনকে বলেন। আমি অনেক জায়গায় ফিডব্যাক পাচ্ছি, স্যার ওরা আমেরিকা চলে গেছে, আমার দোকানটা তো নিয়ে নিছে আরেকজন। তবে এইগুলি তো আপনার একটা খুব কম রেটে খুব নেক্সাস হয়েছে। আমি স্বীকার করি যে এটা ভাঙা দরকার। এই প্রচলিত চাঁদাবাজিটা আমার কাছে একটা ডিটেল স্টাডি আছে। মহাস্থানগড় বিরাট, আপনি জানেন তাই না, বগুড়া বিরাট একটা, সেখানে কত জায়গায় কত টাকা লাগে। বেগুন 15 টাকার বেগুন কেন টাকা 50 টাকা ভাগ করা আছে কোন জায়গায় না। ডক্টর সালেদিন আহমেদ, একটা জিনিস একটু বোঝার জন্য, আপনি মহাস্থানহাটের কথা বলছিলেন, আপনি কারণ বাজারের কথা বলছিলেন, ব্যবসায়ীরা যদি সেই সিন্ডিকেটটা, সেই চাঁদাবাজিটা, সেইটা যদি কইরেই যাইতে পারে, মানে ফ্র্যাঙ্কলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমাদের সরকার তাহলে ঠিক রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে সরকারটা থাকে তাদের কাজটা আসলে কি, মানে তারা আসলে কি করে? না, রাষ্ট্রের ডেফিনেটলি কাজ এটাও। এখন হয়েছে কি, এটা করতে হলে কি আপনি কিন্তু চট করে, যেমন অনেকে আমাকে বলছে যে ভোক্তা অধিকার দিকে বন্ধ করে দেয় না কেন, বা জেলে নিয়ে যায় না কেন। আমি যদি বন্ধ করে তখন করে ওই দোকান তো একেবারে বন্ধ থাকবে। আর কারণ কি, যে কোনো জিনিসই পাইকার কাছ থেকে আনার জন্য কিন্তু একটা রেপোর্ট লাগে, সে জানে কোথেকে আনবে, সাপ্লাইটা কোথেকে আসবে। ইভেন ভেজিটেবলের ব্যাপারে আমি যা করে বন্ধ করে দেই, তখন তো আপনি একেবারে তখন জিরো, তখন তো আরো ডিজাস্টার্স হবে। এটা ঠিক যে আমরা তো সেই অ্যাপ্রোচে না গিয়ে আমরা, তবে ডেফিনেটলি উইল টেক এ হার্ড স্ট্যান্ড। এই যে আমি গিয়ে বুঝতে পারছি যে ওরা ইচ্ছা করে বন্ধ করে। আজকে আমি দেখলাম, পত্র সত্য জানি না, আন্ডারগ্রাউন্ড গুদামে কয়েক লক্ষ ডিম আছে। এর আগে কিছুদিন আগে গতবার হয়েছিল, আপনি জানেন সয়াবিন অয়েল দেখেছিল বেসমেন্টে কয়েক হাজার বোতল, ওদের সয়াবিন অয়েলের দাম বেড়ে গেছিল। এগুলো যে নাই তা না, এগুলো আছে। এগুলো ভাঙতে হলে কঠিন, যারা করেছে তাকে হয়তো খুব শাস্তি দিতে হবে, অথবা যেটা আমরা করতে পারবো হার্ড, যে কারণ বাজে যারা যারা করে সোজা হাত শুধু এইভাবে হবে না। মেকানিজমটা কিভাবে আসে, অনেক রাত্রেবেলা আসে তো। কারণ আমি বলেছি ভোক্তা অধিকারী সে কি এমন কমার্সিয়াল, তোমরা শেষ রাতে গিয়ে একটু লক্ষ্য করো কিভাবে মেকানিজমটা, কারণ আসে কিন্তু শেষ রাতে। আমার মনে হয় যে আপনাকে একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে প্রিয় দর্শক, দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে কিনা। দর্শকদের মধ্যে শতকরা 10% বলছে যে হ্যাঁ নিচ্ছে, শতকরা 90% বলছে যে আচ্ছা নিচ্ছে না, জাস্ট পারসেপশন। 69,000 দর্শক আসলে ভোট দিয়েছেন। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার মানে অনেকেই মনে করছে যে আপনাদের আসলে একটু কঠোর হতে হবে, যেটা আপনি বললেন যে আপনারা আসলে কঠোর হবেন না। আই এগ্রি, দর্শকের পারসেপশনটা রাইট, জি ঠিক, কিন্তু আসলে আমরা কঠোর হইনি, একবার এটাকে ভাঙতে হবে। এই জন্য বাজারের মেকানিজমটা আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। মেকানিজমটা বাজার থেকে আমি একটু শেয়ার বাজারে আসতে চাই। আপনি জানেন যে আপনারা সংস্কার নিয়ে কথা বলছেন, এইবার আপনার মায়ানমারের সাথে আমাদের এসে রোহিঙ্গা চলে এসে আমাদের এই বন্ধ হয়েছে ওদের ট্রেড, মোটেও না। ইন্ডিয়ার চায়না এত বৈরী সম্পর্ক, সেটি আপনি ঠিকই বলেছেন। তাহলে আমাদেরকে চট করে দুটি ব্যাপারে কথা বলতে হচ্ছে, যে আমরা ওই সরকারকে শুনেছিলাম যে ওই সরকারের আমলে কোনো প্রাইভেট কোম্পানিতে যদি ইন্ডিয়ান কোনো লোককে নিয়োগ দেওয়া হতো তাহলে তারা বিশেষ ধরনের বেশ কিছু সুবিধা পেত। এরকমটা এখন চলে কিনা? 26 লাখ ভারতীয়দের কাজ করার কথা আমরা বাংলাদেশে শুনেছি, তারা কি এখনো কাজ করছে কিনা, তারা সঠিকভাবে টাকা দিচ্ছে কিনা, আপনার কাছে এটা নিয়ে কোনো তথ্য আছে কিনা? ভারতের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে আগের সরকার কি কি গোপন চুক্তি করেছিল সেগুলি আমাদের এখন সামনে আনা হবে কিনা? না, সেইগুলো একটু বিশেষ করে আমি প্রকল্পের ব্যাপারগুলো বলি। প্রকল্প আমরা যাচাই বাছাই করছি, কোনটা এসছে, কোন ইস্যুতে আসছে, এবং নতুন করে নেওয়ার আগে যেগুলো হয়ে গেছে ওদের প্রকল্পগুলো অনেক দূর এগিয়ে গেছে, সেগুলো আমরা ইস্যু করতে পারবো না, এটা করছি। আর দ্বিতীয়ত যেটা বলবো যে নতুন করে ওদের কাছ থেকে আনা, আমরা চিন্তা ভাবনা যে ইদানিং আপনারা দেখেছেন আমাদের তো ডাইভার্সিটি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার যিনি আসছেন, আই ওয়াজ ওয়ান অফ দি নেগোশিয়েটর। আমি অনেকগুলো ট্রেডিং ফিল্ড বলেছি, উনি রাজি হয়েছেন বলে এটা এক্সপ্লোর করবো, প্রাইভেট সেক্টরের লোক পাঠান।
অর্থাৎ এখন ভারতের দিক থেকে একেবারে ডিপেন্ডেন্ট আমরা সেটা না। হুম। আমরা কিছু ন্যাচারাল জিনিস করতে, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে প্রকল্পের ব্যাপারে আমি উদাহরণ দেব না স্পেসিফিক, কয়েকদিন আমরা কয়েকটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছি, সেখানে কিন্তু অনেকগুলো পার্টি ছিল, পার্শ্ববর্তী দেশ ছিল। আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা একটা বড় প্রজেক্ট দিয়েছি কোরিয়ানদের, আর একটা বড় প্রজেক্ট জাপানিজদের। আমাদের কনসিডারেশন ছিল কোয়ালিটি অফ আওয়ার গুড। আর জাপানিজরা, কোরিয়ানরা, বিশেষ করে জাপানিজরা, ওদের কন্ট্রাক্টররা ঘুষ দিয়ে কাজ নেবে, এটা ওরা অ্যালাউ করে না। ওই কন্ট্রাক্টর কিন্তু হিসেব মানে ব্যান্ড হয়ে, কিন্তু অন্য অন্য দেশ বলেন তাদের ওন মাইন্ড, যেমনি পারো টাকা কন্ট্রাক্ট নাও, তারা ঘুষ দাও, কিন্তু দেশে কোনদিন ব্যান হবে না। সো এটার ডিফারেন্সটা বুঝছেন তো? যারা করাপ্ট, যারা এখানে আসবে প্রাইভেট ইনভেস্টর, তারা যদি বাংলাদেশ করাপশন করে, those will be taken as corruption in their own country. ওকে, এটি পরিষ্কার। ডক্টর আহমেদ, আপনাকে আমি একটু ভূ রাজনীতির একটু প্রশ্ন একটু করতে চাই অর্থনীতির পাশাপাশি। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে ভারতে আছেন, তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন, এবং আপনারা আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা বা অন্য কোনো ব্যাপারে আপনাদের কোনো চিন্তা এই মুহূর্তে রয়েছে কিনা? না, চিন্তা নিশ্চয়ই আছে। আপনি দেখবেন তো সবসময় এখানে পররাষ্ট্র উপদেষ্টা বলছেনই আমরা দেশে আসার জন্য আমরা অনুরোধ করবো, হয়তো ফর্মালি আবার করবে, কারণ এটা কিন্তু বলা হচ্ছে যে উনি এখানকার বিচারের সম্মুখীন হতে হবে। এটা হলো সবচেয়ে বড় কারণ। অন্য আর সেকেন্ড হলো, এখন আপনি জানেন যে জাতিসংঘের ইস্যুতে আপনার ইনভেস্টিগেশন একটা ইস্যু আসছে, টিম আসছে, আর এখানে কিন্তু তদন্ত কমিশন করা হচ্ছে। ওরা ইমিডিয়েটলি কাজ শুরু করবে, করে স্পেসিফিক কিছু চার্জের স্পেসিফিক ক্ষেত্রে চিহ্নিত করে আগের প্রধানমন্ত্রী হোক অন্য মন্ত্রী উঠছে, তখন কিন্তু ফর্মালি তারা রিকোয়েস্ট করবে এটা সিদ্ধান্ত। কারণ ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, কিন্তু এখানে কথা হলো ইন্ডিয়ার বা পার্শ্ববর্তী দেশেও তো সদিচ্ছা দেখাতে হবে। কারণ একজনের ব্যাপারে যদি কেউ কোনো ক্রাইম করে থাকে কোন তার নিজের দেশে, আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা সরকার প্রধান থাকা অবস্থায় তাকে কোর্ট করিয়ে ইন্ডিয়াকে যা দিয়েছি তা তো কখনো ভুলতে পারবে না, সেই কারণে কি তিনি বিশেষ খাতির বা বিশেষ সুবিধা পাচ্ছেন ক্ষমতা থেকে যাওয়ার পরও? কিছুটা তো বটেই, কারণ কারণ এইখানে ভারতের আসলে যেটা আমরা এক্সপেক্ট করি, ভারত হবে মানে পিপল টু পিপল ফ্রেন্ডলি, কোনো পার্টিকুলার সরকারের না। আমরা আগে থেকে আমি নিজেও বলেছি যে কোনো সরকারের প্রতি কোনো পার্টিকুলার সরকার মানে গভর্নমেন্ট, নট দ্য স্টেট, গভর্নমেন্ট সাথে কোনো একটা স্টেটের ইসে থাকা চলবে না। এটা মানুষের প্রতি, দেশের প্রতি। কিন্তু এখানে যেটা হয়েছিল তখন একটা পার্টিকুলার গভর্নমেন্টের প্রতি থাকতেই হবে তারা। কিন্তু এতে হয় কি, বৈরিতা হয়েছে আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মানুষের পিপলস সাথে। সেই জন্য দেখবেন, আপনি নিজেরা দেখবেন যে ভারত কিন্তু পপুলার না সাধারণ মানুষের কাছে। ভালো মন্ত্রী হতো, আপনি নিজেরাই যদি হতো, অনেক কিছু আমাদের দিচ্ছে, লোকজন কেন বলবে যে কেন আমরা ভারতে এসে করছি? এটা তো ওদের রাজনৈতিক ভুল। আমাদের কয়েকটা বিষয় আর কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য এই প্রশ্নগুলি অনেকটা র্যাপিড ফায়ারের মতো। আমাদের সময় খুব কম, আপনাকে খুব দ্রুত আমি করতে চাই, আপনি যদি একটু খালি বলে যান। দেশের পোশাক খাতের অস্থিরতা, যে আশেপাশের দেশে অর্ডার চলে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক নির্মাতা বা রপ্তানিকারকদের একজন বলছেন যে আমার চেহারা দেখে তো তারা অর্ডার দিচ্ছে না, আমি এখন কস্ট এটা করতে পারছি না, শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এটা কবে নাগাদ কাটবে? হ্যাঁ, দেয় না এই টাকাগুলো নিয়ে কি করেছে, সেটা পাচার করেছে, বা দেশে অনেক বিরাট বিরাট বাড়ি গাড়ি অনেক করেছে। আপনি এখন আমরা তো দেখি কার বাড়ি কি কোথায়, কোন অজপাড়াকে বিরাট 10 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। কেন ইমাজিন করবে? আমরা চিন্তা করতে পারি? আমার সেটাই মানে যথেচ্ছাচার করেছে। আমরা দেখেছি যে ছোট রাজনৈতিক নেতারাও আসলে প্রচুর পরিমাণে টাকা পয়সা মালিক হয়েছে। মন্ত্রী এমপিদের কথা, তাদের 100 গুণ সম্পদ বেড়েছে। কেউ বলেছেন মাছ ধরে ধরে তারা প্রচুর টাকা রোজগার করেছেন। মানে আমরা নির্বাচনী হলফনামায় আমরা এটা পড়েছি যে প্রচুর। সেটা তো মনে হয় একটা অ্যানাদার ওয়ে অফ কনসিলিং। কারণ আপনি মাছ আর এসে মুরগির এত হিসাব পাবেন না, তখন বলেছে আমার টাকা আমি মাছ দিয়ে গেছি। এটা হলো আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম ট্যাক্সের যে ফাইলটা ওরা হিসাব করে, এটা হলো চালাকি। এটা তো আমরা তো টের পেয়েছি তখনই। মাছ গাছ আমাদের একদম সময় শেষ। ডক্টর আহমেদ, আমরা একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যেটার সাথে আসলে অর্থনীতির সম্পর্ক নাই, কিন্তু
আপনারা কবে নির্বাচন দেবেন এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা কবে একটি নিয়মিত গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক রূপ আপনি আনবেন? এটা কোনো টাইম লাইনে দেখা এটা আমি বলি, হ্যাঁ। আমি আমাদের যে স্ট্যান্ড, যেটা আমি মনে করি এটা সব, আমরা কিন্তু উই হ্যাভ নট অ্যাসিউম পাওয়ার, উই হ্যাভ টেকেন সাম রেসপন্সিবিলিটি। আমাদের দায়িত্ব নিয়েছে কিছু। দায়িত্বটা কি? আমরা ইমিডিয়েটলি কিছু সংস্কার করব ব্যাংকিং সেক্টরে, আমার রেভিনিউ সেক্টরে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের পাওয়ার সেক্টরে ঝামেলা আছে। এইগুলো আমরা উইদিন এটা শর্ট টার্মের মধ্যে কিছুটা রিফর্ম করব, অলরেডি শুরু করেছি। কিছু কিছু আছে মিড টার্ম, আপনার অন্য যেগুলো সময় লাগবে, লং টার্ম আছে। তো আমাদের জন্য ইমিডিয়েট কিছু রিফর্ম, আমরা যেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, তারপর ট্রেড সেক্টরে বলেন, ব্যাংকিং সেক্টরে বলেন, আর হয়তো রাজনৈতিক ব্যাপারে রাজনীতির সাথে আলাপ করে কিছুটা আমরা চেষ্টা করতে হবে। সেই রিফর্মটা হয়তো রাজনীতিকরাই এসে করবে। অর্থাৎ আমাদের কিন্তু লম্বা সময়ের জন্য না। তবে আমার ঠিক না যে ওই যে বলে 3 মাসে চলে যান, 6 মাসে, নো। আমার তো মনে হয় না 3 মাসের মধ্যে আমি কিভাবে, না 3 মাসে পারবেন না, বাট আমরা ইনডেফিনিট না, তবে উই আর কমিটেড। ডেফিনেটলি ইলেকশন দেবে, কিন্তু ইলেকশন আগে কতগুলো লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং কতগুলো অবজেক্টিভ কন্ডিশন তৈরি করতে হবে। ইলেকশন আপনি এখন কি বলে দেন, ভুয়া 3 বছর নামও নাই, 3 বছর এনআইডি, হ্যাঁ ডক্টর আহমেদ 3 বছর এনআইডি নাম ফুল, সেই বেচারা তো ভোটও দিতে পারবে না। গিয়ে আপনি কিভাবে আপনি বলেন দিয়ে দেন, অনেকে বলছে দিয়ে দেন, তারাও তো একটু ভাবছে যে দিয়ে দিলে তাড়াতাড়ি পাওয়ারটা নিয়ে নেই। উই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্যাট। তো ডক্টর আহমেদ আমরা শুধু জানতে চাই যে 3 বছর লাগবে কিনা? আপনি এটা কঠিন প্রশ্ন করলেন। আমরা শিওর করি যে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি। আমরা 3 বছর, আপনি যে প্রশ্ন করেছেন সেটা মহাকালের হিসাবে 3 বছরও অনেক বড় সময় না, মানে হ্যাঁ না, তবুও আমরা যেটা আপনার বললাম, আমরা শর্ট আর মিডিয়াম, শর্ট টার্ম গুলো আমরা মেজার গুলো নিয়ে মিড টার্ম গুলো হয়তো আমরা শুরু করে দিয়ে যেতে পারবো, লং টার্ম গুলো ওরা আমরা করবে। অর্থাৎ আপনি সেটা বুঝবেন যে আমাদের খুব বেশি সময় লাগবে না, আবার কম সময় পারবো না। মিড টার্ম কিছু কিছু যাতে আমরা শুরু না করি, যেমন ট্যাক্স রিফর্মে আমি ট্যাক্স পলিসি, ট্যাক্স আলাদা করব। এখন তো একই জায়গায় সব, এটা করতে তো সময় লাগবে, তাই না? এই রিফর্ম, এনবিআর এর রিফর্মটা লাগবে, এনার্জি সেক্টর রিফর্মটা লাগবে, তারপর আমাদের যে অল্টারনেটিভ এনার্জি আনা, এইগুলো তো কিছু তো শুরু করতে, কিছুই তো করেন না সারাদিন, খালি ইম্পোর্ট করেছে এনার্জিতে আর গ্যাস পুড়িয়েছে। গণতান্ত্রিক সরকারের জন্য কোনো কাজ রাখবেন না ডক্টর আহমেদ? ওদেরও তো কিছু কাজ করতে হবে না, পরবর্তী সরকারের জন্য কাজ থাকবে তো। যেমন আপনার দেশের, আপনি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেজ অনেক ছোট, বড় বড় ইন্ডাস্ট্রি যারা স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি নাই, এটা আমি 1-2 বছরে তৈরি করতে পারবো না। আমাদের এই যে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি গুলো, এইগুলো। তারপর ব্যাংকিং সেক্টরটা তো আমরা রিফর্মটাই শুরু করি, কিন্তু ব্যাংকিং সাস্টেন করতে হলে এটা আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো যে আরো ভালোভাবে, আরো কড়াকড়ি ভাবে, স্ট্যান্ডার্ড যাই হোক হয়তো ওরা আমাদের প্রিভিনেশন নর্ম গুলোতে পালন করতে হবে। তারপর সবচেয়ে বড় জিনিস কি জানেন, আমাদের ইনস্টিটিউট গুলো বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। মানে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, বিভিন্ন জায়গায় যারা গেছে, আয়দার কাজ করে নাই, অকাজ করেছে, এগুলো রিপ্লেস করার জন্য ভালো দক্ষ লোকের দরকার হবে। তো এদেরকে তৈরি করতে হবে। আমি সেখানে আমাদের এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটা ডেভেলপ করতে হবে ভালো করে, তাই না? খালি প্রাইমারি স্কুলে এডুকেশন 100% যায়, কিন্তু কিছুই শেখে না, বা ইউনিভার্সিটি বাইরে কিছুই জানে না, এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো তারা করবে না। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেকগুলি প্রশ্নের জবাব মাননীয় অর্থ বাণিজ্য উপদেষ্টা দিয়েছেন। আমরা চেষ্টা করেছি যে আমি কিন্তু আবার এখানে সায়েন্স এন্ড টেকনোলজিরও দায়িত্ব, জি ও সেটিও তো আছে যে 4টি সায়েন্স এন্ড টেকনোলজি দায়িত্ব আসলে ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা আসলে এত না, আচ্ছা একটু যদি স্টুডিও, can you extend the time for 5 more minutes? Because আমরা ওকে, সো ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমরা আরো 5 মিনিট একটু থাকি। আমার এই প্রশ্নটা প্রথমে লেখা ছিল, কিন্তু সেই প্রশ্নটা আপনাকে করা হয় না। অনেকগুলি প্রশ্নের মধ্যে সেই প্রশ্নটা হচ্ছে যে 4টি মন্ত্রণালয় বা 4টি দপ্তর, এবং 4টি মন্ত্রণালয় এরকম যেটার মধ্যে আছে যে কোনো একটি একজনকে বা পুরো অফিসকে খুব বিজি রাখার জন্য যথেষ্ট। অর্থ তো ব্যস্ততম মন্ত্রণালয়, বাণিজ্য কম না, এর মধ্যে সায়েন্স এন্ড টেকনোলজি আছে। আপনি আসলে কেমন উপভোগ করছেন পুরো ব্যাপারগুলা? মানে একটা তো কথা আছে যে আমলারা কি যথেষ্ট ব্যস্ততা আছে, তবে আমি আপনার বলি একটু, জাস্ট যেমন ফাইন্যান্স মিনিস্ট্রি এটা বিরাট, অলমোস্ট 30% কাজ হলো সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রি, তাই না?
আবার যদি এনবিআর ধরেন 40%, এখানে হয় কি কতগুলো সিস্টেম আছে।